আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবারও স্বাগত উম্মুন শিক্ষা পরিবার থেকে। আজকে ক্লাস 6 এর বিজ্ঞান বইয়ের 10ম অধ্যায়টা নিয়ে আলোচনা করা হবে ইনশাল্লাহ। 10ম অধ্যায়টা আবার কেন দিলাম, এই জন্য যদি কোনো প্রবলেম থাকে, তোমাদের কোথাও যদি গ্যাপ থেকে যায় যে এই টপিক্সটা আমি বুঝি নাই বা এই টপিক্সটা একটু সমস্যা আছে, যেহেতু এই অধ্যায়টা একটু ম্যাথমেটিক্যাল টার্ম আছে, যার কারণে এই অধ্যায়টা কিন্তু আবার একবার শুরু করা হয়েছে রিভিশন দেওয়ার জন্য। আর এই অধ্যায়ের কিন্তু তোমাদের সৃজনশীল দুইটা করানো হয় নাই, সেইটার জন্য সেই জিনিসটা মাথায় রেখে কিন্তু আজকের আবার এই অধ্যায়টা দেওয়া হয়েছে। এই দুইটা সৃজনশীল সলভ করাবো এবং তোমাদের যার যেখানে প্রবলেম আছে এই অধ্যায়ে সেই প্রবলেমগুলো একটু কমেন্ট করে জানাবে, স্যার আমার গতির কোন গতিটা, যে 5টা গতি আছে সেটার মধ্যে কোনটার মধ্যে প্রবলেম আছে, আবার দ্রুতি বা বেগে কোনো প্রবলেম আছে কিনা, অথবা ত্বরণে কোনো প্রবলেম আছে কিনা। যেই টপিক্সটার উপরে প্রবলেম থাকবে সেই টপিক্সটা লিখবা। স্যার ত্বরণের সমস্যা, স্যার বেগে সমস্যা, স্যার অমুকের সমস্যা, মানে যেইটা সমস্যা থাকবে সেইটা একটু উল্লেখ করে তোমরা বলবে। এই অধ্যায়ের বেগ, দ্রুতি এবং ত্বরণ সম্পর্কিত কিছু অঙ্ক আমি এখানে বানিয়ে দিব, সেগুলো তুমি এবং আমি সলভ করব, অর্থাৎ তোমরা এবং আমি সলভ করব। সলভ করার পরে আমরা এই অধ্যায়ের সৃজনশীল প্রশ্নগুলোয় চলে যাব ইনশাল্লাহ। এই সৃজনশীল দুটোটা সলভ করে দিব এবং নৈমিত্তিকগুলোও একটু সলভ করে দিব ইনশাল্লাহ। ওকে, তোমাদের কার কোথায় প্রবলেম আছে বইটা হাতে নাও, খাতা কলম হাতে নাও প্লিজ, দয়া করে খুব তাড়াতাড়ি বই এবং খাতা হাতে নাও। নেট এখানে আসে, অল্প একটু আসে। বই এবং খাতা হাতে নাও, কলম পেন্সিল যদি থাকে সেটাও হাতে নিতে হবে। এবার তোমাদের কাজ হবে এটাকে শেয়ার করে দাও। তোমরা যদি 6-এ তোমরা 90-95 পর্যন্ত উঠে যায়, তোমরা মানে দেখো, লাইভে দেখো প্রায় 90 থেকে 95-92 জন পর্যন্ত দেখে। তোমরা কি করো, শেয়ার আসে 5টা 7টা বা 12টা 10টা এরকমের। তো এই 90টা বাচ্চারই কিন্তু শেয়ার করা উচিত। তোমরা 90 জনে যদি শেয়ার করে দাও, দেখো যে কত জনে দেখতে পারবে এটা কত জনে, একজনের শেয়ারের বিনিময়ে যদি 100 জন বাচ্চাও দেখে এটা, তাহলে দেখো তুমি কিন্তু 100 জন মানুষকে উপকার করলা, 100টা বন্ধুকে উপকার করলা, মানে তারাও এই প্রোগ্রামটা দেখতে পারলো। তাদের যদি কোনো উপকৃত হয় এটার দ্বারা, অবশ্যই হবে, কেউ কারো না কারো কিন্তু উপকার হবেই। তাহলে তোমরা এটা দেরি না করে খুব তাড়াতাড়ি শেয়ার করে দাও, যত বেশি পারো শেয়ার করো, কমেন্ট করো, লাইক করো আমাদের এটাকে, যাতে করে আমরাও আরও উৎসাহী হয়ে তোমাদেরকে ভালো ভালো কিছু দিতে পারি এবং অন্য বাচ্চারাও যাতে করে উপকৃত হয়, তোমার এক বন্ধু যেন উপকৃত হতে পারে। খুব দ্রুত শেয়ার করে দাও সবাই। 90 জন স্টুডেন্ট যদি 90টা শেয়ার করো, 100 করে জনের যদি দেখে, তাহলে 9000 জন মানুষ, 9000 জন স্টুডেন্ট দেখতে পারবে তোমার এটা। তাহলে দেখো তোমার যারা এই একটা কত বড় কাজ হচ্ছে এখন, অনেক বড় একটা কাজ। দয়া করে শেয়ার করো, কে কে শেয়ার করেছো সেটা একটু আমাকে জানাও, কমেন্ট করে জানাও যে স্যার আমি শেয়ার করেছি। আসে শেয়ার কে কে করেছো প্লিজ একটু জানাও। ল্যাপটপটা হইলে হয়তো দেন। আমি হ্যাঁ আচ্ছা কে কে শেয়ার করেছে? একজন বলেছে আমি। পার্ট 9, আচ্ছা যারা যারা সালাম দিছো সবাইকে ওয়ালাইকুম আসসালাম। অনেকে লিখেছে স্যার পার্ট 9 প্রবলেম আছে। আচ্ছা কে করেছো এটা একটু তোমাদের নামটা একটু বলো, হ্যাঁ, যে অমুক, কারণ তোমরা তো তোমার বাবা মায়ের আইডি থেকে করো, হ্যাঁ। সো আমাকে একটু বলতে হবে স্যার আমি অমুক শেয়ার করেছি। অনেক ধন্যবাদ যারা শেয়ার করেছে, তাদের অনেক ধন্যবাদ, হ্যাঁ সবার আগেই করেছে শেয়ার। ওকে আচ্ছা আমি আচ্ছা বাদন, ওকে
এরপরে লেখছে তানজিম, শেয়ার ডান করেছে। আচ্ছা, আমি নাইম মির্জাকে, আচ্ছা যাই হোক, ও মাইনুল, আচ্ছা তারপরে হ্যাঁ করেছো, শেয়ার করেছো, অনেকে করেছে। স্যার আমি বাদন, আচ্ছা আমিও করেছি। ওকে, অনেক ধন্যবাদ। এবার দেখি কার কোথায় প্রবলেম। শার্লি আছে, সাদমান আছে আমাদের সাথে, তানিশা আছে, হ্যাঁ ওকে, অনেকেই আছে, অনেকের নাম লিখেছো। আচ্ছা, সবাই করেছো কিনা? হ্যাঁ সবাই করেছো, শেয়ার করেছো সবাই? যদি করে থাকো অনেক ধন্যবাদ। ফাহাদও আছে আমাদের সাথে, সুদীপ্ত আছে আমাদের সাথে, সামির আছে। আচ্ছা, গুণন ও পর্যায়বৃত্তর গতির মধ্যে পার্থক্য প্রবলেম আছে। আচ্ছা, পাবেল আছে আমাদের সাথে, অনেকে আছে, অনেকেই ধন্যবাদ, সবাইকেই ধন্যবাদ। যারা করেছো, যারা না করেছো তাদেরকে সবাইকেই ধন্যবাদ। যদি না করে থাকো এখনো শেয়ার করে দাও, আমরা পড়ার মধ্যে চলে যাব। আচ্ছা, আমরা একটু পড়ার মধ্যে চলে যাই। আচ্ছা, ত্বরণে অনেকের সমস্যা, ত্বরণ বলেছে, ত্বরণের সমস্যা, ত্বরণ আমার আবার মনে থাকবে না, লিখে নেই। ত্বরণ আর কোথায় প্রবলেম বলেছে? পাঠ 9, পাঠ 9 আর করে বলেছে ঘূর্ণন আর পর্যায়বৃত্তর পার্থক্য। ঘূর্ণন এবং পর্যায়বৃত্তর পার্থক্য। আর কারো কোনো প্রবলেম আছে কিনা? সরণ, ওকে, সরণ। আর কারো কোনো প্রবলেম আছে? আচ্ছা, হ্যাঁ সরণ ত্বরণ বুঝাবো, অবশ্যই বুঝাবো। আচ্ছা, আমরা শুরু করি প্রথমেই ত্বরণটা দিয়া। আমরা জানি বেগের ক্ষেত্রে কি বলেছিলাম, যে যদি সময়ের সাথে সরণ হয়, সময়ের সাথে বস্তু সরণের হারকে এটা বোঝাচ্ছে। তো আমি সংক্ষেপে বলি, যদি সময়ের সাথে সরণ হয় মানে একটা বস্তুর বা ব্যক্তির যদি মুভমেন্টটা হয় সময়ের সাথে, তাহলে সেটাকে বেগ বলা হয়। সেটাকে কি বলা হয়? বেগ বলা হয়। মনে করো একজন ব্যক্তি 1 সেকেন্ডে, এখানে এক ব্যক্তি আছে 1 সেকেন্ডে এই জায়গায় একটা চলে আসলো, বা একটা বস্তু 1 সেকেন্ডে চলে আসলো, বা 2 সেকেন্ডে চলে গেছে। এই যে ব্যক্তি বা বস্তুটা এখান থেকে এই পর্যন্ত আসলো, এতে সময় লেগেছে না? তাহলে এই সময়ের সাথে বস্তুর কি হয়েছে? সরণ হয়েছে। সময়ের সাথে বস্তুর কি হয়ে গেছে? সরণ হয়েছে। এটাকে কিন্তু বেগ বলা হয়। এটাকে কি বলা হয়? বেগ বলা হয়। এখন ত্বরণের ক্ষেত্রে বলা হয়েছে, যদি সময়ের সাথে যদি বেগের পরিবর্তন হয়, সময়ের সাথে যদি বেগের পরিবর্তন হয়, তাহলে তাকে বলা হয় ত্বরণ। এখন এইটা আমরা একটু বুঝি, যে একটা গাড়ি এই জায়গা থেকে এই জায়গায় আসবে। এখন গাড়িটা যখন চলবে তার তো একটা বেগ থাকবে, চাই সেটা মোটরসাইকেল হোক, বাইসাইকেল হোক, বা প্রাইভেট কার হোক, বা অন্যান্য গাড়ি হোক, যে কোনো গাড়ি হোক না কেন, তার তো একটা বেগ থাকবে, যে এত বেগে চলতেছে। দেখছো গাড়িটা কত বেগে চলে। মোটরসাইকেলটা 60 মানে উঠেছে 60, বেগ উঠেছে 60, তার মানে কি বোঝাচ্ছে? যে 60 মিনিটে অথবা সেকেন্ডে 60 মিটার পার সেকেন্ড যায়। গাড়িটার বেগ উঠেছে 20, তার মানে কি 20 মিটার পার সেকেন্ড। এই যে একটা বেগ, এই যে চলার যে একটা বেগ, এই বেগের পরিবর্তনের হারকে
পরিবর্তনের হার কি কিরকম? যখন আমরা অ্যাক্সিলারেটরের চাপ দেব তখন তো বেগ বৃদ্ধি পাবে, আরো বেগ বৃদ্ধি পাবে না? সেই যে বেগ বৃদ্ধি পাওয়াটা একসাথে কি পাবে নাকি আস্তে আস্তে বেগ বৃদ্ধি পাবে? অবশ্যই আস্তে আস্তে বেগ বৃদ্ধি পাবে। এই যে সময়ের সাথে বেগ বৃদ্ধি পাওয়াটাই হলো ত্বরণ। সময়ের সাথে বেগ বৃদ্ধি পাওয়াটাই হলো কি ত্বরণ। ত্বরণ দুই প্রকারের আছে, ত্বরণই দুই প্রকারের আছে, একটা হলো সুষম ত্বরণ, অসম ত্বরণ। সুষম ত্বরণ, অসম ত্বরণ এই টপিকস কিন্তু তোমাদের বইয়ের মধ্যে নাই। তোমাদের বইয়ের মধ্যে শুধু ত্বরণ এবং মন্দরের কথা বলা হয়েছে, কিন্তু সুষম ত্বরণের শব্দ একটা সৃজনশীলের মধ্যে আছে। তাহলে সুষম ত্বরণটা বুঝতে হবে। সুষম ত্বরণটা কি? আশা করি তোমরা ত্বরণটা বুঝতে পেরেছো। কোনটা পরিষ্কার আসে না? ছবিটা কি কথা আমার? নেট প্রবলেম থাকতে পারে হয়তো। বোর্ড দেখা যায় না কেন বাবা? বোর্ড তো দেখা যাওয়ার কথা ইনশাল্লাহ। একটু দেখি। আচ্ছা আচ্ছা, আমরা একটু দেখে নিই। ত্বরণটা আশা করি বুঝতে পেরেছো। এখন সুষম ত্বরণ আর অসম ত্বরণটা আমি একটু বুঝাবো। সুষম ত্বরণটা হলো, ধর আমরা তো বলেছি যে বেগ বৃদ্ধির হারকে যদি সময়ের সাথে বেগ বৃদ্ধি পায় তাহলে তাকে ত্বরণ বলা হয়। সময়ের সাথে যদি বেগ বৃদ্ধি পায় তাহলে তাকে কি বলা হয়? ত্বরণ বলা হয়। বেগ, মনে করো একটা গাড়ি চলছে 20 মিটার পার সেকেন্ড, তার বেগ 20 মিটার পার সেকেন্ড, এইটা হলো তার বেগ। তাহলে এটা হলো আদি বেগ। এখন এই গাড়িটা, এইখানে একটা গাড়ি, এই গাড়িটা চলতেছে, এই গাড়িটা কি করতেছে? চলতেছে কত মিটার পার সেকেন্ড বেগে? 20 মিটার পার সেকেন্ড বেগে। এখন ড্রাইভার কি করলো? অ্যাক্সিলারেটরে চাপ দিল, মানে অথবা গিয়ার যখন বাড়ায়, আর অটো যেগুলো থাকে সেগুলোতে অ্যাক্সিলারেটরে চাপ দিলে এটা খুব দ্রুত চলতে থাকে। এখন দেখবে এটা কিন্তু একসাথেই কিন্তু খুব দ্রুত চলবে না, আস্তে আস্তে বেগটা বৃদ্ধি পাবে। এখন 1 সেকেন্ড পর, 1 সেকেন্ড পর এখানে ছিল 20 মিটার পার সেকেন্ড, 1 সেকেন্ড পর এই গাড়িটার বেগ হয়ে গেল ধরো 25 মিটার পার সেকেন্ড। এইখানে যখন আসছে তখন 25 হয়ে গেছে, এখানে যখন আসছে তখন 30 হয়ে গেছে। প্রত্যেকটা সময়ের পার্থক্য কিন্তু 1 সেকেন্ড। 1 সেকেন্ড পরে কি হয়ে গেল? এই জায়গায় যখন আসলো তখন গাড়ি 25 মিটার হয়ে গেল। পরের সেকেন্ড যখন গেল তখন 30 হয়ে গেল। এর পরে যখন আসলো তখন 35 হয়ে গেল। পরের সেকেন্ডে হয়ে গেল 40, তারপরের সেকেন্ডে হয়ে গেল 45 মিটার পার সেকেন্ড। এখন দেখো এইখান থেকে দেখা যাচ্ছে যে প্রতি সেকেন্ডেই কিন্তু 5 মিটার পার সেকেন্ড করে বৃদ্ধি পাচ্ছে। কারণ 20 ছিল 25 হয়ে গেছে, 25 ছিল 30 হয়ে গেছে, পরের সেকেন্ডে 35 হয়ে গেছে, পরের সেকেন্ডে 40 হয়ে গেছে, পরের সেকেন্ডে 45 হয়ে গেছে। এখন এই যে দেখো প্রতি সেকেন্ডেই কিন্তু বেগ বৃদ্ধি পাচ্ছে এবং সেটা সুষমভাবে। সুষমভাবে কিভাবে? যে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু 5 মিটার পার সেকেন্ড করে বৃদ্ধি পাচ্ছে। এমনটা যদি হতো যে প্রথম সেকেন্ডে 6 মিটার পার সেকেন্ড বৃদ্ধি পেয়েছে, তার পরের সেকেন্ডে 10 মিটার পার সেকেন্ড বৃদ্ধি পেয়েছে, তার পরের সেকেন্ডে 7 মিটার পার সেকেন্ড বৃদ্ধি পেয়েছে, আবার তার পরের সেকেন্ডে 14 বা 12 মিটার পার সেকেন্ড বৃদ্ধি পেয়েছে। এই যে অসমভাবে যদি বেগটা বৃদ্ধি পেত তাহলে সেটাকে আমরা অসম ত্বরণ বলতাম। আর যদি সুষমভাবে বেগটা বৃদ্ধি পায় তাহলে তাকে সুষম ত্বরণ বলা হয়। এখানে দেখো প্রতি ক্ষেত্রে কিন্তু 5 মিটার পার সেকেন্ড করে বৃদ্ধি পাচ্ছে প্রত্যেকটা সেকেন্ডে। এই সেকেন্ডে 5, এই সেকেন্ডেও 5, এই সেকেন্ডে 5, এই সেকেন্ডে 5, এই সেকেন্ডে 5, প্রত্যেক সেকেন্ডে 5 মিটার পার সেকেন্ড করে বৃদ্ধি পাচ্ছে। এই জন্য এটাকে বলা হয় সুষম ত্বরণ। এই জন্য এটাকে বলা হয় সুষম ত্বরণ। আর যদি সময়ের সাথে বেগের পরিবর্তনটা যদি অসম হয়ে যেত, কখনো কম, কখনো বেশি, কখনো আবার খুব বেশি, আবার কখনো একদম নেমে যাওয়াটা, এটাকে বলা হয় অসম ত্বরণ। এটাকে বলা হয় কি?
অসমতরণ। আর একটা আমরা পড়েছিলাম মন্দন, যদি সময়ের সাথে বেগটা কমে যেত, সময়ের সাথে কি বেগটা যদি কমে যেত তাহলে কি মন্দন হতো, মানে যদি কমে যাওয়াটাকে মন্দন বলা হয়। যেমন আমার একটা গাড়ি 20 মিটার পার সেকেন্ড চলতেছে, বেগে চলতেছে, এই বেগে চলতেছে, হঠাৎ করে ড্রাইভার কি করলো, ব্রেকে চাপ দিল। ব্রেকে চাপ দিলে কি সে থেমে যাবে আস্তে 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 আস্তে, কিন্তু এটা স্লো মোশনে কিন্তু থেমে যায়, আস্তে আস্তে থেমে যায়। এখন এই যে আস্তে আস্তে থেমে গেল, তার মানে কি বেগ কমে যাচ্ছে। এই বেগ কমে যাওয়াটা হলো মন্দন, আর বেগ বৃদ্ধি পাওয়াটা হলো ত্বরণ। একদম খুব সহজ ভাষায় যদি তোমরা বুঝতে চাও, যদি বেগ বৃদ্ধি পায় তাহলে ত্বরণ, আর যদি বেগ কমে যায় তাহলে সেটাকে মন্দন বলা হবে। আর যদি সময়ের সাথে বেগ বৃদ্ধিটা অসমভাবে বেড়ে যায়, মানে কখনো বেশি বৃদ্ধি পেয়েছে, আবার কখনো কম বৃদ্ধি পেয়েছে, কখনো 1 সেকেন্ডে 5 মিটার পার সেকেন্ড গিয়েছে, আবার কখনো আবার 1 সেকেন্ডে 7 মিটার পার সেকেন্ড বৃদ্ধি পেয়েছে। এই যে অসমভাবে বৃদ্ধি পাওয়াটা, এটাকে অসম ত্বরণ বলা হয়। ত্বরণটা আশা করি ক্লিয়ার হয়েছে তোমাদের। হ্যাঁ হয়েছে, অনেকেই হয়েছে। হ্যাঁ অনেকেই বলেছে স্যার, হ্যাঁ ক্লিয়ার হয়েছে। বোর্ড তো এখন দেখা যায়, আমি আমার মোবাইলে দেখতে পারতেছি, বোর্ড একদম স্পষ্টভাবে দেখা যাচ্ছে। তোমার মোবাইলে বা তোমার ইয়াতে সমস্যা আছে? হ্যাঁ অনেকেই বলছে স্যার দেখা তো যায়। আচ্ছা, অনেকে বলছে স্যার আমার কাছে সব ক্লিয়ার, কথা বোর্ড, তোমার নেট হাই স্পিডে আছে বা ভালো আছে। যাদের একটু সমস্যা হয়, দেখা যায় না, আফসা আফসা দেখা যায়, এরপরে তোমার কথা ক্লিয়ার আসে না, তাদের নেটটা একটু স্লো থাকে, যার কারণে এরকমের হয়। যেমন এই প্রবলেমটা আমারও হয়ে থাকে, কারণ এই যে আমার এখানে যে আমার মোবাইলটা যে আছে সেখানে কিন্তু নেটটা খুব স্লো। হ্যাঁ নেটটা খুবই স্লো, যার কারণে আমিও দেখতে পারি খুব কম, খুব ভালো একটা দেখতে পারি না। আচ্ছা, অনেকেই বলেছে যে ক্লিয়ার হয়েছে স্যার, বুঝেছি। অনেকেই লিখেছে, এখনো যাদের কোনো প্রবলেম আছে। আচ্ছা, সবকিছু ভালোভাবে বুঝতে পেরেছে, অনেক ধন্যবাদ। সবাই লিখেছে এখন বুঝতে পেরেছে। আচ্ছা, আর একবার বলেন, বুঝি নাই স্যার। এরপরে মনে হয় বুঝতে পেরেছো, পরের বার আমি পরের বার বলেছি যে এটা অনেক আগে লিখেছো। আচ্ছা, অনেকেই বুঝতে পেরেছো। এবার আমরা চলে যাব পার্ট 9 কি আছে একটু দেখে নেই। 9 পার্ট 9, ও পার্ট 9 দূরত্ব এবং সরণ না। আচ্ছা, দূরত্ব এবং সরণ। দূরত্ব এবং সরণের মধ্যে বেসিক্যালি যে ডিফারেন্সটা হলো সেটা হলো, দূরত্ব হলো ডিস্টেন্স, যেটাকে বলা হয় যে একটা বস্তু বা ব্যক্তি মোট যে পথটুকু অতিক্রম করে তাকে বলা হয় দূরত্ব। ধরো এখান থেকে তুমি তোমার কোচিংয়ের সামনে থেকে স্কুলে যাবে। এখন স্কুলে যেতে হলে তুমি সোজা গেলা, এখন সোজা গেলা 10 মিটার, এরপরে আবার ওইদিকে যে গলিটা গেছে স্কুলের দিকে, যে বেতন কাউন্টারের দিকে যে গলিটা গেছে, সেই গলিতে তুমি গেলা ধরো 15 মিটার। এখন তুমি কিন্তু মোট দূরত্ব অতিক্রম করেছো 10 + 15, মোট কত, 25 মিটার। এটা হলো তোমার দূরত্ব। এখন এটা যে তুমি গেছো, এটা কিন্তু বাঁকা রাস্তায় গিয়েছো। এটা কিন্তু কোথায় গেছো, তুমি বাঁকা রাস্তায় গিয়েছো। তুমি বাঁকা রাস্তায় যাও, সোজা রাস্তায় যাও, যেই রাস্তায় যাও না কেন, মোট যে দূরত্বটা অতিক্রম করবে, যেই পথটা তুমি যাবে, সেইটা হবে দূরত্ব। আর সরণ হবে সোজাসুজি পথ।
সরণ হবে কি সবসময় সোজাসুজি পথ। মনে করো এখান থেকে তুমি যাত্রা শুরু করলে, এই পর্যন্ত গেলা, এরপরে তুমি এই পর্যন্ত গেছো। এখন এই পর্যন্ত গেলা তুমি 30 মিটার ধরো, আর এই পর্যন্ত গেলা 25 মিটার। এখন এই যে 30 মিটার এবং 25 মিটার, এইটা টোটালটা হলো তোমার দূরত্ব। তাহলে 30 প্লাস 25 ইজ ইকুয়াল টু কত হলো 55 মিটার। এটাও কিন্তু তোমার টোটাল দূরত্ব। এখন সরণ যেটা হলো, তুমি এই আদি অবস্থান থেকে সোজা সরল পথ যতটুকু হবে সেইটা হলো তোমার সরণ। এখানে মনে করো আছে 27 মিটার, তাহলে তোমার সরণটা হবে 27 মিটার, অর্থাৎ 27 মিটার হয়েছে তোমার সরণ। সরণটা পরিমাপ করা হবে সোজাসুজি রাস্তায় বা সোজাসুজি যে পথ, আর দূরত্বটা পরিমাপ করা হবে যে পথ, টোটাল যে পথটা তুমি অতিক্রম করবে সেটা হলো তোমার দূরত্ব। ক্লিয়ার হয়েছে? এরপরে আমরা চলে যাব ঘূর্ণন এবং পর্যায়বৃত্তের পার্থক্য। এই পার্থক্যগুলো তোমরা বই থেকে বের করে নিতে পারো। পার্থক্যগুলো যখন তোমরা দিবা, দয়া করে এরকম শখ করে দিবা। শখ করে দিবা কিভাবে? এরকম একটা শখ অঙ্কন করবে। হ্যাঁ, এখানে তোমরা দিলা ঘূর্ণন, আর এখানে দিলা পর্যায়বৃত্ত। এখন এখানে 1 নম্বর করে তোমরা দিবা, এখানে 1 নম্বর, 2 নম্বর, 2 নম্বর। এখান থেকে এখন তোমরা খুঁজো যে প্রথমে তোমরা দিবা সংজ্ঞাটা। প্রথমে দিবা কি সংজ্ঞাটা, ঘূর্ণনের সংজ্ঞা এখানে দিলা, পর্যায়বৃত্তের সংজ্ঞা দিলা। এরপরে উদাহরণ তোমরা দিয়া দিতে পারো। অবশ্যই অনেক ক্ষেত্রে অনেক টিচাররা বলে যে উদাহরণ দিলে হয়, আবার অনেক টিচাররা, তোমাদের স্কুলের অনেক টিচার আছে যারা বলে যে না, উদাহরণটা দিলে সেটা পার্থক্যের মধ্যে হবে না। তোমরা একটু বইয়ের মধ্যে চলে যাও, 86 নম্বর পেজ, 86 নম্বর পেজে চলে যাও। নম্বর পেজে 86 নম্বর পেজ থেকে তোমরা 5টা পার্থক্য বের করে একটু আমাকে কমেন্ট করো। এখান থেকে বের করা যাবে অ্যাটলিস্ট একটা, 3টা তো দেওয়াই বুঝাই যাচ্ছে, 3টা একটু বের করে দাও। কে কে পারবে? খাতা কলম নিয়েছো কিনা? খাতা কলম নিয়েছো কিনা দেখো। না, বোর্ড তো পুরো দেখা যায়, পুরাই দেখা যাচ্ছে। এই যে দেখো, আমি পুরা বোর্ড দেখতে পাচ্ছি, আমি যতটুকু লিখেছি ততটুকু দেখতে পাচ্ছি। ছিয়াশি নম্বরের কোন প্যারা? আচ্ছা, প্রথম থেকে 3টা লাইনে পড়ো তোমরা। প্রথম দেখো 3টা লাইনে দিতে পারো, 3টা লাইন থেকে দেখো। তিনটা লাইনে লক্ষ্য করো। অনেকে পেয়েও গেছে, ইয়েস স্যার লেখা ফেলেছে, আর অনেকে বুঝে না। একটু বইটা দেখো বাবা, তোমরা বইয়ের দিকে যাও। ইকরা লিখেছে ইয়েস স্যার। এখান থেকে একটু তোমরা খুঁজে বের করে নিতে হবে। হ্যাঁ, 86 নম্বর পেজ, 86 নম্বর পেজে চলে যাও তোমরা।
অনেকেই পেয়েছে, অনেকেই পড়ছে। ফাবলিহাও পেয়েছে। সবাই পেয়েছে। ওকে, তাহলে এটা তোমাদের HW থাকবে। হ্যাঁ, 5টি। এরপরে আমরা আসবো স্মরণ। স্মরণটা বোঝানো হয়েছে, ত্বরণও বোঝানো হয়েছে। আচ্ছা, আর কোনো প্রবলেম আছে কিনা এই অধ্যায়ে? টাইম একদমই কম আছে, বেশি নাই। সবাই পেয়েছে, সবাই ওকে লিখেছে, হয়তো 2-1 জন। তোমরা একটু খুঁজো, এখান থেকে পার্থক্যগুলো লিখতে পারবে। কারো কোনো প্রবলেম আছে কিনা এই অধ্যায়ে? তাড়াতাড়ি 2 মিনিটের মধ্যে একটু বলো যে স্যার আমার প্রবলেম আছে। 2 মিনিটের মধ্যে বলো। পার্ট 8, দোলন গতি বা স্পন্দন গতি। আচ্ছা, দোলন গতি বা স্পন্দন গতি, তোমরা গড়ি, দেওয়াল গড়ি দেখেছো যে এই দেওয়াল গড়ির নিচে একটা অনেক ভালো উন্নত মানের যে ঘড়িগুলো থাকে, যে নিচে একটা ঘন্টার মতো থাকে, দেখেছো কিনা? যে এদিকে একবার যায়, এইদিকে একবার যায়, এদিকে একবার যায়, আবার এইদিকে আরেকবার যায়। এই যে নির্দিষ্ট পরপর পশ্চাৎ এবং অগ্র, মানে সামনের দিকে এবং পিছনের দিকে যে চলাটা, সেটাকে বলা হয় দোলন গতি। সংখ্যাটা একটু বলতেছি। যেমন ধরো, উদাহরণটা যদি আমি দিই, এই যে আমি একবার এইদিকে ঘুরলাম, আবার এইদিকে ঘুরলাম, এদিকে ঘুরলাম, আবার এদিকে ঘুরলাম। সেদিন কিন্তু আমি একটা সরল দোলক বানিয়েও দেখিয়েছিলাম। যেমন এই স্কেলটা যদি আমি, এখানে যে উদাহরণটা আছে, এই যে দেখো, এই স্কেলটা একবার এদিকে গেল, আরেকবার ওইদিকে গেছে, কিন্তু এটা কিন্তু আমার নড়বে না, এটা ফিক্সড জায়গায় থাকবে। এই যে একবার সামনের দিকে একবার পিছনের দিকে অগ্রসর হয়, সেটাকে আমরা সেটাকে আমরা দোলন গতি বা স্পন্দন গতি বলতে পারি। অর্থাৎ সংজ্ঞাটা এরকমের হবে যে দোলন গতি বা স্পন্দন গতি হলো সেই সব গতি যেখানে কোনো বস্তু একটি অবস্থানের অগ্র পশ্চাৎ, একবার সামনে এবং একবার পেছনে, একবার সামনে এবং একবার পেছনে চলে বা অগ্রসর হয়, তাকে দোলন গতি বা স্পন্দন গতি বলি। যে সকল গতিগুলো একবার সামনে একবার পেছনের দিকে অগ্রসর হয়, সেটাকে আমরা কি বলতে পারি? দোলন গতি বা স্পন্দন গতি। উদাহরণ আমি গত ক্লাসেও দেখিয়েছিলাম এবং এই ক্লাসেও দেখালাম। স্কিল দিয়ে তোমরা উদাহরণ তৈরি করতে পারো, অথবা তোমরা একটা ব্যাটারিকে সুতার সাথে বেঁধে এরকমের ধুলাতে পারো। এই যে দোলনা, এরপরে দোলনার গতি তোমরা দেখেছো অনেকে, দোলনার গতি দেখবে যে দোলনা এখান থেকে টেনে নিয়ে এসে যদি ছেড়ে দেওয়া হয়, একবার সামনে চলে যাবে, আরেকবার পিছনে আসবে, একবার সামনে চলে যাবে, আরেকবার পিছনের দিকে চলে আসবে। এই যে অগ্র পশ্চাৎ, একবার সামনের দিকে আরেকবার পেছনের দিকে, এই যে গতিটা, এটাকে বলা হয় স্পন্দন গতি। এটাকে বলা হয় কি? স্পন্দন গতি। অ্যালুমিনিয়ামের সাউন্ড কেন হয় স্যার? অ্যালুমিনিয়ামই লিখেছো, যেটা আমি বুঝতে পারতেছি। এর সাউন্ড কেন হয়? কোথায় অ্যালুমিনিয়ামের সাউন্ড হয়? যদি তুমি কোনো অ্যালুমিনিয়ামের পদার্থে বা অ্যালুমিনিয়াম নামক ধাতুতে যদি তুমি আঘাত করো, তাহলে সেখানে সাউন্ড হবে। অথবা তুমি যদি লোহার তৈরি কোনো পদার্থ নাও, সেখানে যদি তুমি করো, সেটাই তোমার সাউন্ড হবে। ঘূর্ণন গতি এর
ওটা তো তোমাকে বলেই দিলাম যে 86 পেজে যাও তোমরা। 86 পেজ থেকে এটা SW দিয়েছি এই জন্য, কারণ 86 পেজে আমি নিজেই 3টা দেখতে পাচ্ছি। দেখো, প্রথমে দিবা তোমরা সংজ্ঞা, এরপরে দিবা একটা উদাহরণ দেওয়ার পরে তারপরে দেখবা যে এই গতিটি একই দিক থেকেই ঘুরতে থাকে, কিন্তু এর জন্য নির্দিষ্ট কোনো সময় দরকার হয় না। আর পর্যায়বৃত্তের জন্য নির্দিষ্ট সময়ের দরকার হয়, অর্থাৎ গুণন গতি একই দিক থেকে ঘুরতে থাকে অনবরত। এটা সময়ের সাথে সঠিকভাবে নাও হতে পারে, কিন্তু পর্যায়বৃত্ত গতিটা কিন্তু সময়ের সাথে সঠিক বা মিলতে হবে। মানে একই পর্যায়ে একটা নির্দিষ্ট সময় পর পর ঘুরে আসে, যেমন 1 মিনিট পর কিন্তু সেকেন্ডের কাঁটাটা একবার ঘুরে আসে। 12টা থেকে শুরু করে একদম পরের বার ঘুরে আসতে, মানে সেই সেকেন্ডের কাঁটাটা 12টার কাছে আসতে 1 মিনিট সময় লাগে, এই যে নির্দিষ্ট সময় পর পর। তাহলে ঘূর্ণন গতিতে নির্দিষ্ট সময়ের প্রয়োজন নেই, আর পর্যাবৃত্ত গতিতে নির্দিষ্ট সময়ের প্রয়োজন আছে। ঘূর্ণন গতি, যে কোনো ঘূর্ণন গতির উদাহরণ। কেমন জানি শব্দটা হয়ে গেল, অর্থাৎ যদি কোনো নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে কোনো বস্তু বা কোনো ব্যক্তি যদি ঘুরে, তাহলে সেটাই ঘূর্ণন গতি। কিন্তু আবার সকল ঘূর্ণন গতি কিন্তু পর্যাবৃত্ত গতি বলা যাবে না। এই একটা উদাহরণ হতে পারে যে সকল পর্যাবৃত্ত গতি ঘূর্ণন গতি, কিন্তু সকল ঘূর্ণন গতি পর্যাবৃত্ত গতি না। এ তো 3-4টা হয়ে গেল। এটা SW দিয়েছি, তোমরা একটু করে নিয়ে আসো সাজিয়ে। সকল পর্যাবৃত্ত গতি ঘূর্ণন গতি, কারণ পর্যাবৃত্ত গতি হলেই কিন্তু ঘূর্ণন গতি হবে, কিন্তু ঘূর্ণন গতি হলেই পর্যাবৃত্ত গতি হবে না। এরপরে ঘূর্ণন গতিতে নির্দিষ্ট কোনো সময়ের প্রয়োজন নেই, পর্যাবৃত্ত গতির নির্দিষ্ট সময়ের প্রয়োজন আছে। এরপরে প্রথমে সংজ্ঞা দিলা, উদাহরণ দিলা, 5টা হয়ে গেল। এটা একটু SW করে নিয়ে এসো তোমরা। হ্যাঁ, আর কারো কোনো প্রবলেম আছে কিনা? আচ্ছা, তাহলে আমরা চলে যাব সৃজনশীলে যাওয়ার আগে শূন্যস্থান পূরণটা একটু করে দিব। শূন্যস্থান পূরণ তোমরা গত ক্লাসে কি আমি করিয়েছিলাম? মনে হয় না, সম্ভবত করেই নাই। যদি না করে থাকি তাহলে একটু ধরে নাও। নেট প্রবলেম নাই, নেট। আচ্ছা, ঢালু জায়গা দিয়ে কোনো বস্তু পিছলে পড়ার গতিকে কি বলা হয়? ঘূর্ণন গতি হবে, চলন গতি হবে, নাকি পর্যাবৃত্ত গতি হবে? ঢালু জায়গা থেকে দিয়ে কোনো বস্তু পিছলে পড়ার গতিকে কি বলা হয়? একটা উদাহরণ বইয়ের মধ্যে দেওয়াই আছে, এরকম একটা ছবি দেওয়া আছে। এখানে যদি একটা বস্তু থাকে, এই বস্তুটা যে পড়ে যাচ্ছে পিছলে, এটাকে কি গতি বলা হবে? চলন গতি বলা হবে। এটাকে কি বলা হবে? চলন গতি বলা হবে। এরপরে গড়িয়ে যাওয়া মার্বেলের গতি হলো, গড়িয়ে যাওয়া মার্বেলের গতি, অর্থাৎ মার্বেল তো তোমরা সবাই দেখেছো, অনেকেই দেখেছো, আবার 2-1 নাও দেখতে পারো। ম্যাক্সিমাম স্টুডেন্টরাই মার্বেল দেখেছো। এই যে গোল আকারে থাকে কাচের একটা বস্তু, এই যেটাতে গুলি খেলে, এই যে মার্বেলটা গড়িয়ে যাওয়াটা, এটা কোন ধরনের গতি? সরল তো নাই, সরল গতি, চলন গতি, রাইট। সরল না, চলন গতি। এই যে এটা চলে যাচ্ছে, এটা হলো চলন গতি, চলন গতি। আচ্ছা, এরপরে
কোনটা জটিল গতি? না, অবশ্যই না। হ্যাঁ, 2 নম্বরেরটা যদি লিখে থাকো, ঘূর্ণন লিখেছে অনেক, অবশ্যই ঘূর্ণন গতি হবে, কারণ মার্বেলটা তো গড়িয়ে যাচ্ছে, ঘুরে ঘুরে যাচ্ছে। যেমন লাটিমকে ছেড়ে দিলে কি হয়, লাটিম ঘুরতে থাকে, তো এটাও একই, মার্বেলটা ঘুরতে থাকে, ঘূর্ণন গতি। অনেকে বক্র গতি লিখেছো, না, ঘূর্ণন গতি, রাইট। এর পরেটা যাব, সময়ের সাথে ড্যাশ হারকে ত্বরণ বলে। সময়ের সাথে কিসের হারকে? কেউ লিখেছো? সময়ের সাথে হারকে ত্বরণ বলে, বেগের হারকে ত্বরণ বলে, বেগের। এরপরে তোমরা ড্যাশ মান ও দিক উভয় আছে, কোনটার মান ও দিক আছে? বেগের, বেগের মান ও দিক উভয় আছে। না না, তোমরা অনেকে স্মরণ লিখেছো, না বাবা, স্মরণ হবে না। হ্যাঁ, বেগ, বেগ যারা লিখছো, বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলা হয়। এতক্ষণ অনেকক্ষণ চিল্লাই বললাম যে বেগের পরিবর্তনের হারকে, সময়ের সাথে বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে, আর সময়ের সাথে স্মরণের হারকে বেগ বলে। সময়ের সাথে স্মরণের হারকে বেগ বলে, সময়ের সাথে বেগের হারকে ত্বরণ বলে। একটু মাথায় রাখতে হবে ডিফারেন্সটা। সময়ের সাথে স্মরণের হার যদি হয় তাহলে সেটা বেগ, আর সময়ের সাথে বেগের পরিবর্তন যদি হয় তাহলে সেটাকে কি বলা হবে? ত্বরণ বলা হবে। বেগের অনেকেই লিখেছে বেগের পরিবর্তন, ওকে, গুড। এরপরে আমরা যাব বহু নির্বাচনী। সময়ের সাথে স্মরণের পরিবর্তনের হারকে কি বলে হয়? প্রথমটা 1 নম্বরে কি হবে? এক নম্বরে বেগ, ওকে, গুড, ভেরি গুড। এরপরে ঘড়ির সেকেন্ডের কাটার গতি কোন ধরনের গতি? পর্যায়বৃত্ত গতি। তাহলে 1 নম্বর হবে বেগ, 2 নম্বরে হবে পর্যায়বৃত্ত গতি, 3 নম্বরে হবে, একটু দেখো, রিমি একটি স্থান থেকে একটি নির্দিষ্ট দিকে সোজা পথে 8 মিটার গেল, সেখান থেকে একই সাথে একই দিকে 6 মিটার ফিরে এলো। 6 মিটার কি করলো? ফিরে এলো। অর্থাৎ প্রথমে গিয়েছে কত? 8 মিটার। এই সোজা কত মিটার গেল রিমি? 8 মিটার ধরো, সংক্ষেপে লিখলাম। আবার এই দিক থেকে ফিরে সে এই পর্যন্ত আসলো, সেটা হলো 6 মিটার। এখন টোটাল দূরত্ব কত বলেছে? তাহলে দুইটার যোগফল হবে 8 এবং 6, 14 মিটার। এরপরে আছে রিমির স্মরণ কত হয়েছে? আমরা 8 থেকে 6 বিয়োগ করব, থাকবে 2, অর্থাৎ 2 মিটার। স্মরণ হয়েছে 2 মিটার। 8 মিটার যারা লিখেছো ভুল লিখেছো, 14 মিটার যারা লিখেছো সঠিক লিখেছো, 6 মিটার যারা লিখেছো ভুল লিখেছো, 14 মিটার ওকে। আরেকজনে লিখেছে 3.14, না, এটা তো হবেই না। কেন, তুমি কি ভাগ করেছো? 14 মিটার ওকে, যারা 14 মিটার লিখেছো সঠিক লিখেছো। এরপরে আমরা চলে যাব সৃজনশীল 1 নম্বরে। 1 নম্বরে চলে যাব। দেখো, খুশবু, হৃদিতা ও সদিচ্ছা বাড়ি থেকে স্কুলে রওনা হলো। 3 বান্ধবী একসাথে রওনা হয়েছে। স্কুলে পৌঁছাতে খুশবুর লেগেছে 15 মিনিট, হৃদিতার লেগেছে 20 মিনিট, সদিচ্ছার লেগেছে 30 মিনিট। খুশবুর বাড়ি থেকে স্কুলের দূরত্ব 1500 মিটার, হৃদিতার হলো গিয়া 1800 মিটার, সদিচ্ছার হলো 2100 মিটার। আচ্ছা, পর্যায়বৃত্ত গতি কাকে বলা হয়? একদম বইয়ের ভিতরে দাগানো আছে এবং একটু আগেও বলে দিয়েছি যে কোনো গতিশীল বস্তু যদি একই পথে বারবার অতিক্রম করে তাহলে সেটাকে বা সেই গতিকে বলা হয় পর্যায়বৃত্ত গতি। কোনো গতিশীল বস্তু যদি বারবার একই দিক থেকে অতিক্রম করে তাহলে সেটাকে বলা হবে কি? পর্যায়বৃত্ত গতি। যেমন তুমি উদাহরণ দিতে পারো বৈদ্যুতিক পাখার গতি, এরপরে তোমার
পৃথিবীর নিজ অক্ষের উপরে যে গতিটা আছে নিজের অক্ষের ভিতরে, সেটা কিন্তু একটা পর্যাবৃত্ত। ও কিন্তু একটা নির্দিষ্ট টাইম পর পর 24 ঘন্টা পর পর একই দিক থেকে ঘুরতে থাকে। মানে এখন যেই পৃষ্ঠে আমরা আসি, এই পৃষ্ঠে আবার আসতে বা এই পজিশনে আসতে কিন্তু আবার 24 ঘন্টা সময় পরে আবার এই জায়গায় চলে আসবে। পৃথিবীটা তো অনবরত ঘুরতে থাকে। হ্যাঁ, তাহলে তুমি যদি এই পৃষ্ঠে থাকো, তুমি ঘুরতে 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 ওই পৃষ্ঠে গেলা, ওই পৃষ্ঠে গেলা, আবার ঘুরে আসবা, এই ঘুরে এসে আবার এই পজিশনে আসবা কতক্ষণ পরে? 24 ঘন্টা পর পর। তাহলে এই দেখো একটা নির্দিষ্ট সময় পর পর যদি একই দিক থেকে অতিক্রম করে তাহলে সেটাকে বলা হয় পর্যাবৃত্ত গতি। এরপরে কি বলেছে যে দেয়ালগড়ির দোলকের, হ্যাঁ দেয়ালগড়ের দোলকের গতি কি ধরনের গতি? পর্যাবৃত্ত গতি। এটাও কিন্তু পর্যাবৃত্ত গতি। 1 নম্বরের জন্য মানে প্রথম লাইন এটা লিখতে হবে যে এটা পর্যাবৃত্ত গতি। দোলকটা যেটা থাকে, দেওয়াল গড়ির যে দোলক থাকে সব গড়িতে থাকে না, নিচে একটা দোলক থাকে, দেখবা নির্দিষ্ট সময় পর পর টং টং করে শব্দ হয়। এই যে শব্দটা হয় কিন্তু নির্দিষ্ট সময় পর পর, আর এটা কিন্তু অনবরত ঘুরতেই থাকে দোলকটা। এটা কি পর্যাবৃত্ত গতি। একটু ব্যাখ্যা তোমাদেরকে দিতে হবে, মানে পর্যাবৃত্তর সংজ্ঞাটা গিয়ে একটু ব্যাখ্যায় যাবা যে কিভাবে পর্যাবৃত্ত গতি হয়। যেমন যখন কোনো বস্তু একটি নির্দিষ্ট সময় পর পর অগ্রপশ্চাৎ দিকে ঘুরতে থাকে বা চলতে থাকে, ঘুরতে তো হবে না, চলতে থাকে, তখন সেটাকে আমরা দোলন গতি বলি। ঘড়ির কাঁটার দেওয়াল ঘড়ির দোলকটি কি নির্দিষ্ট সময় পর পর স্থিতিশীল অবস্থান থেকে ডানে এবং বামে বা সামনে এবং পিছনে এরকমের কি চলতে থাকে, এই জন্য এটাকে পর্যাবৃত্ত গতি বলা হবে। এরপরে বলেছে কি চেয়েছে হলো দেওয়াল ঘড়ির খুশবুর দ্রুতি চেয়েছে। আচ্ছা, খুশবুর দ্রুতি চেয়েছে। কি কি দাও আছে খুশবুর? খুশবুর দূরত্ব কত? খুশবুর দেওয়া আছে খুশবুর দূরত্ব, বাড়ি থেকে স্কুলের দূরত্ব, এটা লিখবা কত? 1500 মিটার। হ্যাঁ, সংক্ষেপে লিখবা না মিটার। এবং সময় দেওয়া আছে কত? 15 মিনিট। 15 মিনিট। এই মিনিটটাকে সেকেন্ডে নিতে হবে, মিনিটটাকে কি করতে হবে? সেকেন্ডে নিতে হবে। যদি এইখানে কিলোমিটারে থাকতো তাহলে কিন্তু মিটারে কনভার্ট করতে হবে। যদি এখানে কিলোমিটারে থাকে তাহলে কিন্তু মিটারে কনভার্ট করতে হবে। মনে করো এখানে মিটার না থেকে যদি থাকতো 15 কিলোমিটার, কেএম মানে কিলোমিটার, তখন কিন্তু তোমাকে কি করতে হবে? 1000 দ্বারা গুণ করতে হবে, কারণ কিলোমিটার থেকে মিটারে যেতে হলে 1000 দ্বারা কি করতে হয়? গুণ করতে হয়। তখন কিন্তু এটা 15000 হয়ে যেত, এত মিটার। অর্থাৎ কিলোমিটার থাকলে মিটারে কনভার্ট করতে হবে, মিনিটে থাকলে সেকেন্ডে কনভার্ট করতে হবে। তো এখানে আছে 15 মিনিট, তাহলে আমরা যদি সেকেন্ডে এটাকে নিয়ে যাই 60 দ্বারা গুণ করে দিব, কত হবে? 0 0 একটা যদি আমি কেটি 5 6 30 শূন্য হাতে থাকে, 3 6 6 আর 3 9, 900 সেকেন্ড নাকি? হ্যাঁ, 900 সেকেন্ড। আচ্ছা, তাহলে আসলো কত? 900 সেকেন্ড। 900 সেকেন্ড। এখন দ্রুতি চেয়েছে। দ্রুতির আমরা জানি, দ্রুতি ইজ ইকুয়াল টু কি হবে? দূরত্ব বাই সময়। তো দূরত্ব আছে কত? 1500 আর সময় আছে 900। ভাগ দাও, কত আসে? 9 6 15, 1.6 এরকমের ভাগ দাও তো একটু, 1.6 এরকম সামথিং কিছু আসবে।
আচ্ছা, তাহলে 1.67 মিটার পার সেকেন্ড, মি বাই সেক। এই যে খুশবুর দ্রুতি বের হয়ে গেছে, খুশবুর দ্রুতি বের হয়ে গেছে। ওকে, 1.6, আচ্ছা একজনে লিখেছে 1.67, হ্যাঁ রাইট একদম, মিটার পার সেকেন্ড। এটা কে লিখেছে? দ্রুতি, এটা কে লিখেছে? তোমার নামটা লিখতে ভালো হয়তো, আইডিটা হচ্ছে ফাহমিয়া হাসান। এটা একদম সঠিক হয়েছে, 1.67 মিটার পার সেকেন্ড। খুবই সুন্দর হয়েছে, অ্যান্সারটা কিন্তু এভাবেই হবে। এখানে তোমার এরকম লিখে দিয়ে যদি তুমি লেখা দাও এটা উত্তর হবে না, হবে না, কিন্তু লিখতে হবে বিজ্ঞানের অঙ্কের ক্ষেত্রে উত্তর লিখবা না, লিখতে হবে খুশবুর দ্রুতি হলো, খুশবুর দ্রুতি হলো 1.67 মিটার পার সেকেন্ড। ওকে, এই পর্যন্ত হবে এটা। এর পরের প্রশ্নে কি চেয়েছে? পরের প্রশ্নে চেয়েছে পঙ্কজ চৌধুরী লিখেছে ডি। শুধু ডি দ্বারা কি বুঝেছো? অনেকেই সঠিক লিখেছো, অনেকে ভুল লিখেছো, তোমরা মনোযোগ দাও নাই। ডি তো আমিও বুঝি না, আরেকজনে প্রশ্ন করেছে। আমার প্রশ্নের দিকে বা আমার দিকে তোমাদের একটু মনোযোগী কম থাকলেও অন্য বন্ধুদের কি লেখে সেই দিকে কিন্তু তোমাদের মনোযোগ খুবই গভীরভাবে আছে। আমি কি পড়াচ্ছি সেই দিকে মনোযোগ না থাকলে কি হবে, বন্ধুদের কমেন্টের দিকে কিন্তু তোমাদের অনেক বেশি মনোযোগ আছে। এরপরে আসবো আমরা হৃদিতা ও সদিচ্ছার কার দ্রুতি বেশি, গাণিতিক বিশ্লেষণ বের করে মতামত দিতে বলছে। আচ্ছা, তাহলে আমাদের প্রথম কাজ হবে হৃদিতার দ্রুতি বের করতে হবে, সদিচ্ছার দ্রুতি বের করতে হবে। দুজনের দ্রুতিটা আগে বের করব। প্রথমে আমরা সদিচ্ছার ক্ষেত্রেটা বের করি। সদিচ্ছার ক্ষেত্রে, ও না সরি, হৃদিতার ক্ষেত্রে, হৃদিতার ক্ষেত্রে, হৃদিতার ক্ষেত্রে দেওয়া আছে কি? দেওয়া আছে দূরত্ব কত মিটার দেওয়া আছে? 1800 মিটার। মিটার আমি সংক্ষেপে লিখছি, তোমরা অবশ্যই সংক্ষেপে লিখবা না, পরীক্ষার হলে এটা করবা না। এবং হৃদিতার কত সময়, মানে সময় লেগেছিল, সময় লেগেছিল কত বলেছে ওর? 15 মিনিট নাকি 20 মিনিট? 20 মিনিট, 20 মিনিট। এটা কি করতে হবে? মিনিট। এটা কি করতে হবে? কোথায় নিতে হবে? সেকেন্ডে নিতে হবে। তাহলে 20 ইন্টু 60 কত হয়? সেকেন্ড। কত হয় দেখো, 6 দুগুণে 12, 1200 সেকেন্ড। হ্যাঁ সমস্যা, হ্যালো, 1200 সেকেন্ড, 1200 সেকেন্ড হলো এটা না? আচ্ছা, তাহলে আমরা কি করব? হৃদিতার দ্রুতি বের করে নিব। তাহলে সুতরাং হৃদিতার দ্রুতি, অথবা আমরা জানি লিখতে পারো, হ্যাঁ আমরা জানি লিখলে বেশি বেটার হয়। আমরা জানি দ্রুতি, দূরত্ব, দূরত্ব বাই সময়। দূরত্ব কত আছে? 1800, সময় কত? 1200, দুইটা শূন্য কাটলাম, 6 দিয়া 3 6 18, 6 দুগুণে 12, 1.5 হবে মনে হয়।
1.5 মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড 1 মিটার পার 5, এটা পেলাম কার রিদিতার দ্রুতি পেলাম। আচ্ছা, এটা রিদিতার পেলাম। এবার যদি আমরা চলে যাই সদিচ্ছার ক্ষেত্রে, সদিচ্ছা এই সদিচ্ছার ক্ষেত্রে যদি আমরা যাই তাহলে দেওয়া আছে এই জায়গাটা শুধু সদিচ্ছা লিখবা। আচ্ছা, দূরত্ব কত দেওয়া আছে 2100, আর সদিচ্ছার সময় কত দেওয়া আছে 30 মিনিট মনে হয়, 30 মিনিট। ওকে, তাহলে এখানে হবে 30 মিনিট 3 6 1800 সেকেন্ড। ওকে, তাহলে এই জায়গায় আমরা বসাবো কি 2100 আর এখানে বসাবো 1800। এটা দিয়ে কাটলে কত আসবে 21/18। ওয়ান পয়েন্ট 17 হয়, 1.17 হয় কিনা? আচ্ছা, 1.17 একজনে লিখেছে। ওকে, তাহলে 1.17 মিটার পার সেকেন্ড। সুতরাং কার সদিচ্ছার দ্রুতি কত হবে 1.17 মিটার পার সেকেন্ড। এখন দেখো কার দ্রুতি বেশি হবে, কার দ্রুতিটা বেশি কার আছে। তোমার রিদিতার ক্ষেত্রে ছিল কত, রিদিতার ছিল 1.50 আর সদিচ্ছার হয়েছে কি হয়েছে 1.17। এখন দেখো কার বেশি আসছে, অবশ্যই রিদিতার বেশি আসছে দ্রুতিটা। তাহলে তোমরা লাস্টে এই মতামতটা করে দিবা যে রিদিতার গাণিতিক বিশ্লেষণ থেকে দেখা যাচ্ছে যে রিদিতার দ্রুতির হারটা বেশি বা দ্রুতিটা বেশি, রিদিতার দ্রুতি কি বেশি আছে সদিচ্ছা থেকে। অনেকে সঠিক লিখেছে, হ্যাঁ রিদিতার বেশি। ওকে, ভেরি গুড। পরেরটা যদি আমরা 2 নম্বর সৃজনশীলে চলে যাই, একটু তাড়াতাড়ি দেখো 2 নম্বর সৃজনশীল যাদের হাতে সামনে বই আছে তারা দেখো একটু দূরত্ব দেওয়া আছে 8 মিটার প্লাস 4 মিটার এবং আচ্ছা অনেকে টাইম আপ লিখেছে, সমস্যা নাই, একটু শেষ করে দিব। এরপরে সময়টা আছে এ থেকে বি 3 সেকেন্ড আর বি থেকে সি 1 সেকেন্ড। এ বিন্দু থেকে সি বিন্দু পর্যন্ত যেতে কোনটির গড় কণাটির গড় বেগ কত? আচ্ছা এইটা বের করে ছেড়ে দিব। স্থিতি কাকে বলে এটা পারবা, প্রসঙ্গ কাঠামো বলতে কি বুঝো এটাও তোমরা পারবা, বইয়ের ভিতরে একদম খুব সুন্দরভাবে লিখে দেওয়া আছে। আমরা যাব কোথায়, গ নম্বরে, 2 নং এর গ নম্বর। দুই নম্বরের ঘতে চলে যাব। দুই নং এর ঘ। আমাদের প্রথম কাজ থাকবে যে মোট কত দূরত্ব অতিক্রম করেছে, মোট দূরত্ব বের করতে হবে। গড় বেগ যদি বের করতে হয় তাহলে মোট আছে কত, মোট দেওয়া আছে, হ্যাঁ দেওয়া আছে মোট দূরত্ব 8 মিটার
প্লাস 4 মিটার সমান সমান কত হবে 12 মিটার এবং মোট সময়, অথবা লিখতে পারো এ থেকে বি এর সময় কত আছে 3 সেকেন্ড এবং বি থেকে সি এর সময়, বি থেকে সি এর সময় কত 1 সেকেন্ড। তাহলে মোট সময় হবে কত 3 প্লাস 1 সেকেন্ড, 4 সেকেন্ড। আমরা দেখো একটা দূরত্ব পেয়েছি, একটা সেকেন্ড পেয়েছি, তাহলে আমরা বেগ নির্ণয় করতে পারবো। দ্রুতি এবং বেগের সূত্র কিন্তু সেম। তাহলে বেগ ইজ ইকুয়াল টু কি হবে, বেগ ইজ ইকুয়াল টু মোট দূরত্ব বাই মোট সময়, বা সময় লিখলেই হয়েছে, কারণ যতটুকু সময় পেয়েছি সেটাই তো আমরা দিব। যেহেতু এটা দুইটা সময় দেওয়া আছে, মোট লিখে দিই, হ্যাঁ সুবিধা হবে। মোট সময়, তাহলে মোট দূরত্ব আছে কত 12 আর মোট সময় আছে কত 4, 3 4 12 3। তাহলে আমরা পেলাম কত 3। শুধু 3 লিখে বসে থাকলে কিন্তু নাম্বার কাটা যাবে। লিখতে হবে বেগ ইজ ইকুয়াল টু 3 মিটার পার সেকেন্ড। এটা হলো তোমার 2 এর গ নাম্বারের সলিউশন। সুমন স্যার, হ্যাঁ সুমন স্যার, হ্যাঁ শেষ করছি। আচ্ছা, এরপরে দেখো পরেরটা যদি তোমরা যাও, পরেরটা একদম ইজি। তোমাদের কাছে অনেকের কাছে শীট অলরেডি পৌঁছে গেছে, মিটার প্রতি সেকেন্ড, হ্যাঁ অনেকের কাছে পৌঁছে গেছে। বলেছে কি সমতরণে চলে কণাটি এ বিন্দু থেকে সি বিন্দুতে পৌঁছে, তাহলে কি সময় বেশি লাগবে না কম লাগবে? সময় কম লাগবে, কারণ সমতরণে যদি যায়, এখানে কিন্তু সমবেগে যায় নাই, বা একবার গেছে দেখো 3 সেকেন্ডে গিয়েছিল কত মিটার 8 মিটার, আর 1 সেকেন্ডে গিয়েছে 4 মিটার, তাহলে 3 4 12 মিটার। তাহলে এখানে কিন্তু সমতরণে বা সমবেগেও যায় নাই। 3 সেকেন্ডে 8 মিটার আর 1 সেকেন্ডে 4 মিটার, তাহলে 3 সেকেন্ডে যাওয়ার কথা কত 3 4 12 মিটার। তাহলে পরের বার ক্ষেত্রে পরের যে 4 মিটার আছে সেখানে কিন্তু বেগটা বেশি আছে। যদি তোমরা ইন্ডিভিজুয়ালি বের করো যে 8 মিটারের বেগ হলো 8 মিটার যেতে সময় লেগেছে 3 সেকেন্ড, তাহলে সেখানে বেগ কত? আর 4 মিটার যেতে লেগেছে 1 সেকেন্ড, তাহলে সেখানে বেগ কত? অবশ্যই পরবর্তী বেগ বেশি পাবা। তাহলে সমবেগে যায় নাই, আর সমবেগ না হওয়ার কারণে কিন্তু সমতরণও হয় না এখানে। যদি এটা সমতরণে যেত তাহলে অবশ্যই সময় কম লিখতো। অর্থাৎ এই যে 12 মিটার দূরত্ব, এই 12 মিটার দূরত্ব অতিক্রম করতে লেগেছে 4 সেকেন্ড সময়, কিন্তু এটা যদি সমতরণে যেত তাহলে 4 সেকেন্ড সময় লাগতো না, আরো কম সময় লাগতো। ওকে, এই অধ্যায়টা কমপ্লিট হয়েছে। এই অধ্যায় আর পড়ানো হবে না মনে হয়, বা হাত দিব না এই অধ্যায়। এরপরে 13 নম্বর অধ্যায়টা বাকি আছে, যদি সময় পাওয়া যায় তাহলে বাকি অধ্যায়গুলো রিভিশন দিব ইনশাল্লাহ। তো আগামী ক্লাস পর্যন্ত ভালো থেকো, সবাই সুস্থ থাকো। করোনা ভাইরাসের যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলো ফলো করো, আল্লাহর কাছে দোয়া করতে থাকো। আগামী ক্লাস পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিজেদের জন্য দোয়া করো, আরেকজনের জন্য দোয়া করো, দেশের জন্য দোয়া করো। ওকে, সবাইকে আবারও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।